কখনো এমন হয়েছে যে দোকান থেকে কেনা খাবারটা ভেজাল মনে হলো, অথবা চাল ডাল কেনার পর মনে হলো ওজনে কম দিয়েছে? এটা কিন্তু অনেকের সাথেই হয়, কিন্তু যখন এর প্রতিকার চাইতে যাবেন, দেখবেন এক সমস্যার জন্য আইন আছে অনেকগুলো। কোনটা আপনার জন্য সঠিক? চলুন এই আইনি গোলকধাঁধায় আজ আমরা একসাথে সঠিক পথটা খুঁজে বের করি। তো এই গোলকধাঁধা থেকে বের হওয়ার জন্য আমাদের একটা পরিষ্কার রোড ম্যাপ আছে। প্রথমে আমরা বোঝার চেষ্টা করব এই কনফিউশনটা আসলে তৈরি হয় কেন। এরপর আমাদের আইনি টুলকিটের প্রধান 3টা হাতিয়ারের সাথে পরিচিত হব। তারপর দুটো বাস্তব উদাহরণ দিয়ে দেখব কোন পরিস্থিতিতে কোন আইনটা বেশি শক্তিশালী। আর সবশেষে এই জ্ঞানকে কিভাবে নিজের সুরক্ষার জন্য কাজে লাগানো যায় সেই কৌশলটাও জেনে নেব। আচ্ছা, তাহলে চলুন সরাসরি মূল আলোচনায় চলে যাই। ব্যাপারটা হলো, যখন একটা অপরাধ, ধরুন খাবারে ভেজাল দেওয়া, একাধিক আইনের চোখে অপরাধ হিসেবে গণ্য হয়, তখন একজন সাধারণ মানুষ হিসেবে বা এমনকি আইন প্রয়োগকারী সংস্থার সদস্য হিসেবে ঠিক কী করা উচিত? এখানেই তো আসল প্যাচটা লাগে, তাই না? একটু ভাবুন তো, এই সাধারণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পরিস্থিতিতে আপনার সামনে যেন 3টা দরজা। আপনি কি নিরাপদ খাদ্য আইনের দরজা দিয়ে ঢুকবেন, নাকি ওজন কম দেওয়ার জন্য অন্য আইনের সাহায্য নেবেন, নাকি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনই সবার জন্য? কোন দরজাটা আপনার জন্য ঠিক, এই প্রশ্নটাই কিন্তু মূল বিভ্রান্তি তৈরি করে। এই কনফিউশন দূর করার জন্য আমাদের হাতে কিন্তু বেশ কিছু পাওয়ারফুল আইনি টুলস বা হাতিয়ার আছে। চলুন ভোক্তা অধিকার রক্ষা করে এমন প্রধান 3টা আইনের সাথে পরিচিত হওয়া যায়। আমাদের টুলকিটের প্রথম হাতিয়ারটা হলো নিরাপদ খাদ্য আইন। এর ফোকাস একটাই, শুধুই খাদ্য। মানে খাবারটা উৎপাদন থেকে শুরু করে আপনার প্লেটে আসা পর্যন্ত যে কোনো পর্যায়ে ভেজাল বা অস্বাস্থ্যকর কিছু হলেই এই আইনটা একটা বিশেষ অস্ত্রের মতো কাজ করে। আর এটা প্রয়োগের জন্য নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নামে একটা বিশেষ সংস্থাও আছে, যারা সরাসরি মামলা করতে পারে। এরপর আসছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন। এটাকে আপনি একটা বড় ছাতার মতো ভাবতে পারেন। পণ্যে ভেজাল, মিথ্যা বিজ্ঞাপন, ওজনে কম দেওয়া, যা বলা হয়েছে তা না দেওয়া, ভোক্তা হিসেবে যত ধরনের হয়রানির শিকার হতে পারেন তার প্রায় সবই এই আইনের আওতায় পড়ে। এটা একটা জেনারেল প্রোটেকশন বা সাধারণ সুরক্ষা কবচ, যা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাস্তবায়ন করে থাকে। আর আমাদের টুলবক্সের 3 নম্বর টুলটা হলো একদম লেজার ফোকাসড। এটা হলো ওজন ও পরিমাপ আইন। যখনই কোনো বিক্রেতা পরিমাপে কারচুপি করে আপনাকে ঠকানোর চেষ্টা করবে, সেটা ডিজিটাল স্কেল হোক বা তেলের মিটার, তখনই এই বিশেষ আইনটা কাজে দেবে। এর একমাত্র কাজ হলো এটা নিশ্চিত করা যে আপনি যা কিনছেন তার সঠিক পরিমাণই পাচ্ছেন। আইনগুলো তো জানা হলো, এবার চলুন সেগুলোকে একটা রিয়েল লাইফ সিনারিওতে ফেলে দেখি। প্রথম পরিস্থিতি, ধরুন আপনি এমন একটা দোকান থেকে খাবার কিনলেন যা দেখতে খুব সুন্দর, কিন্তু আসলে স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর রাসায়নিক দিয়ে তৈরি। এটা খুবই ভয়ঙ্কর একটা অপরাধ, কিন্তু দুঃখজনকভাবে আমাদের আশেপাশে অহরহই ঘটছে। এখন প্রশ্ন হলো, এই বিক্রেতার বিরুদ্ধে কোন আইনটা সবচেয়ে বেশি কার্যকর হবে? সাধারণ ভোক্তা অধিকার আইন নাকি স্পেশাল নিরাপদ খাদ্য আইন? এখানেই আইনি লড়াইটা জমে ওঠে। দেখুন, একদিকে ভোক্তা অধিকার আইন বলছে এটা একটা অপরাধ, কারণ ক্রেতার নিরাপদ পণ্য পাওয়ার অধিকার এখানে নষ্ট হয়েছে। এটা একটা ভালো পয়েন্ট। কিন্তু অন্যদিকে নিরাপদ খাদ্য আইন বিষয়টাকে আরও গভীরে নিয়ে যাচ্ছে। এটা শুধু অধিকার লঙ্ঘনের কথা বলছে না, বরং সরাসরি খাদ্যে ভেজাল মেশানোকে একটা সুনির্দিষ্ট এবং মারাত্মক অপরাধ হিসেবে চিহ্নিত করছে, যার শাস্তিও কিন্তু অনেক বেশি কঠোর। আর এখানেই কিন্তু আসল খেলাটা। স্লাইডে যেমনটা হাইলাইট করা আছে, নিরাপদ খাদ্য আইনের কিছু অপরাধ এতটাই গুরুত্বপূর্ণ যে সেগুলোকে আমলযোগ্য এবং অজামিনযোগ্য বলা হয়েছে। সহজ বাংলায় মানে কি? আমলযোগ্য মানে হলো পুলিশ ওয়ারেন্ট ছাড়াই অপরাধীকে গ্রেপ্তার করতে পারবে, আর অজামিনযোগ্য মানে হলো অপরাধী সহজে জামিন পাবে না। এই দুটো শব্দই প্রমাণ করে দেয় যে খাদ্যে ভেজালের ক্ষেত্রে এই বিশেষ আইনটা সাধারণ ভোক্তা আইনের চেয়ে অনেক বেশি শক্তিশালী। চলুন এবার আরেকটা খুব পরিচিত প্রতারণার দিকে নজর দিই, যেখানে ওজন বা মাপার যন্ত্র দিয়ে ক্রেতাকে ঠকানো হয়। আপনি 1 কেজি পণ্য কিনলেন, কিন্তু বাসায় এসে মেপে দেখলেন পরিমাণে কম। এটা কিন্তু নিছক ভুল না, এটা স্রেফ চিটিং এবং একটা অপরাধ। এক্ষেত্রে কোন আইন প্রয়োগ হবে? আমাদের দেশের অনেক পুরনো একটা আইন, দণ্ডবিধি বা পেনাল কোড অনুযায়ী এটা এক ধরনের প্রতারণা। কিন্তু আমাদের আইনি টুল বক্সে তো এর জন্য একটা স্পেশাল টুল আছে, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন। এই আইনটা তৈরি হয়েছে শুধু ওজন বা পরিমাপ সংক্রান্ত জালিয়াতি ঠেকানোর জন্য। তাহলে লড়াইটা দাঁড়ালো একটা সাধারণ প্রতারণার আইন বনাম একটা বিশেষ পরিমাপের আইন। কে জিতবে এই লড়াইয়ে?
আর এই প্রশ্নের উত্তরটা কিন্তু আইন নিজেই দিয়ে দিয়েছে। ওজন ও পরিমাপ আইনের ৬৪ নম্বর ধারায়, যেমনটি আপনারা স্লাইডে দেখতে পাচ্ছেন, একদম পরিষ্কার করে লেখা আছে, এই ধরনের অপরাধের ক্ষেত্রে দণ্ডবিধির সাধারণ প্রতারণার নিয়ম খাটবে না। মানেটা কি দাঁড়ালো? সোজা বাংলায়, যখনই মাপামাপির বিষয় আসবে, এই বিশেষ আইনটাই চলবে, পেনাল কোড আর এখানে আসবে না। আর এটাই হলো আইনি দ্বন্দ্ব সমাধানের সবচেয়ে বড় সূত্র। বিশেষ আইন সবসময় সাধারণ আইনের উপর প্রাধান্য পায়। তাহলে এই দুটো ঘটনা থেকে আমরা যা শিখলাম সেটাকে একটা সহজ সূত্রে ফেলে দেওয়া যাক। যখন একাধিক আইন একই অপরাধ নিয়ে কথা বলছে, তখন কোনটা বেছে নিতে হবে? প্রক্রিয়াটা আসলে খুব সোজা, মাত্র 3টা স্টেপের একটা চেকলিস্ট। স্টেপ 1, আগে ঠিক করুন অপরাধটা ঠিক কি, ভেজাল খাবার নাকি ওজনে কম। স্টেপ 2, এবার খুঁজুন এই সুনির্দিষ্ট অপরাধের জন্য কোনো স্পেশাল আইন আছে কিনা। আর ফাইনালি স্টেপ 3, ওই বিশেষ আইনে এমন কিছু লেখা আছে কিনা যা ওকে জেনারেল আইনের চেয়ে বেশি ক্ষমতা দেয়। ব্যাস, সমাধান আপনার হাতে। তাহলে পুরো ব্যাপারটা যদি আমরা এক জায়গায় করি, তাহলে দাঁড়ায় অনিরাপদ খাদ্যের জন্য ব্যবহার করতে হবে নিরাপদ খাদ্য আইন, ত্রুটিপূর্ণ ওজন বা মাপের জন্য রয়েছে ওজন ও পরিমাপ আইন, আর দাম বেশি রাখা বা মজুতদারির মতো অপরাধের জন্য আছে অত্যাবশ্যকীয় পণ্য আইন। মূল কথা হলো প্রতিটি ক্ষেত্রেই বিশেষ আইনটাই হবে আপনার সবচেয়ে কার্যকর অস্ত্র। এত সব আলোচনার পর একটা জিনিস কিন্তু পরিষ্কার, সঠিক আইনটা জানা থাকাই একজন ভোক্তা হিসেবে আমাদের আসল শক্তি। তাহলে চলুন আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আর একবার ঝালিয়ে নিই। প্রথমত, মনে রাখতে হবে বিশেষ আইন সবসময় সাধারণ আইনের আগে আসবে। দ্বিতীয়ত, খাদ্যে ভেজাল নিয়ে কথা উঠলেই আপনার প্রথম অস্ত্র হবে নিরাপদ খাদ্য আইন। আর তৃতীয়ত, মাপে কম দেওয়ার বিরুদ্ধে লড়তে চাইলে আপনার ভরসা হবে ওজন ও পরিমাপ আইন। এই জ্ঞান শুধু আমাদের মতো ভোক্তাদেরই নয়, আইন প্রয়োগকারী সংস্থাকেও সঠিক পথে থেকে দ্রুত বিচার নিশ্চিত করতে সাহায্য করে। আইন তো কাগজে কলমে আছে, কিন্তু আইন থাকাই তো যথেষ্ট নয়, তাই না? আসল প্রশ্নটা হলো, আমরা সাধারণ মানুষ আর আইন প্রয়োগকারী সংস্থা সবাই মিলে কিভাবে এই আইনি হাতিয়ারগুলোকে শুধু বইয়ের পাতা থেকে বের করে এনে আমাদের প্রতিদিনের জীবনে সত্যিকারের সুরক্ষার বর্ম হিসেবে কাজে লাগাতে পারি।